আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পরিসাংখ্যিক বলবিদ্যার 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে বোল্টজম্যান পরিবহন সমীকরণ প্রতিপাদন করো। তো এই বোল্টজম্যান পরিবহন সমীকরণ প্রতিপাদন করতে আমাদের কিছু থিওরি জানতে হবে, তারপরে আমি আপনাদের প্রশ্নটি সমাধান করাবো। তো থিওরিগুলো হচ্ছে, প্রথম আমরা একটা ঘনবস্তু আঁকাবো। মনে করলাম এটা একটা ঘনবস্তু, এখানে এটা হচ্ছে স্ট্যাটিক্যাল সিস্টেম, অর্থাৎ যেটা হচ্ছে আপেক্ষিক, গতিশীল নয়। তাহলে এটা হচ্ছে স্ট্যাটিক্যাল সিস্টেম। তাহলে স্ট্যাটিক সিস্টেম যেটা হচ্ছে স্থির, আপেক্ষিক না। আর এই পাশে আরেকটা আমি আঁকাইলাম, সেটা হচ্ছে ডাইনামিক। এর নিচে আমি আঁকাইলাম, সেটা হচ্ছে ডাইনামিক। তো এটা কিন্তু অ্যান্সার না। আমি আপনাদের প্রথমে থিওরি বোঝাবো, তারপরে এই প্রশ্নটি আপনাদের বোঝাইতে আমার সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে ডাইনামিক সিস্টেম। ডাইনামিক সিস্টেম, তাহলে ডিওয়াই সিস্টেম। তো দেখুন, ডাইনামিক সিস্টেমে কণাগুলো সবসময় কি থাকে, মুভমেন্ট। সবসময় এদের মধ্যে মুভমেন্ট হবে। মনে করলাম এটা এই দিকে যাচ্ছে একটা কণা, আবার একটা কণা মনে করুন এই পাশে আসতেছে। এটা মনে করুন এই পৃষ্ঠে, এই বাহিরের এই পৃষ্ঠ বরাবর আমরা একটা কণাগুলো আঁকাচ্ছি। আর এটা হচ্ছে ধাতু। তাহলে ধাতুর মধ্যে আমার কণাগুলো কি, ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে একটা দিক এই দিকে, একটা দিক মনে করুন উপরের দিকে, আর একটা দিক এই দিকে, আবার মনে করুন একটা এই দিকে, তাহলে আবার একটা উপরের দিকে। এইরকমভাবে এটা গতিশীল হচ্ছে, এটা এরকমভাবে ছুটাছুটি করতেছে। তো দেখুন, আমাদের কি এখানে আমাদের কণাগুলো স্থির অবস্থায় আছে, যেহেতু এটা স্থির। এটা হচ্ছে ডাইনামিক, আর এটা হচ্ছে স্ট্যাটিক্স সিস্টেম, মানে স্থির অবস্থা এটা। আর এটা হচ্ছে গতিশীল অবস্থা। তো এর স্থানাঙ্ক ব্যবস্থা আমাদের হবে কি, দেখুন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তার মানে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমি মনে করলাম এখানে এইটা হচ্ছে এ নামক একটা কণা। তাহলে এ কণার স্থানাঙ্ক এখানে আমাদের যেহেতু ত্রিমাত্রিক কাঠামোতে, তাহলে এ কণার স্থানাঙ্ক কি কি হবে, এক্স কমা ওয়াই কমা জেড। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আর এটা যেহেতু গতিশীল ডাইনামিক, তাহলে মনে করলাম এটার একটা কি থাকবে, বেগ থাকবে। তাহলে আমি ধরলাম এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা কি অক্ষ, জেড অক্ষ। যেহেতু আমাদের এখানেও আমাদের মনে করলাম এইটা হচ্ছে এ নামে কণা। তাহলে এ নামক কণা কি, এটা যেহেতু বেগ আছে, তার মানে কি ভি এক্স, ভি ওয়াই, আর কি হবে ভি জেড। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এইবারে এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে যে কোনো একটা আমি একটা ক্ষুদ্রতম একটা বস্তু আঁকাবো। তার মানে মনে করলাম যে এই স্থানাঙ্ক কাঠামোর মধ্যে ক্ষুদ্রতম একটা আয়তাকার ঘনবস্তু আছে, এর মধ্যে এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে। এটা কি অবস্থার মধ্যে, ডাইনামিক। তাহলে ডাইনামিকের মধ্যে আমি একটা ক্ষুদ্রতম একটা কাঠামো আঁকালাম। এবং স্ট্যাটিক্যাল, যেটা স্ট্যাটিক সিস্টেম, এর মধ্যেও একটা ক্ষুদ্রতম একটা, অর্থাৎ এই জায়গায় যেখানে এ ছিল সেখানে কোনায় একটা ক্ষুদ্রতম একটা আয়তাকার ঘনবস্তু রয়েছে। তাহলে আপনারা আশা করা যায় এইটুকু দেখতে পাচ্ছেন। তো দেখুন, আমার তো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে আমাদের এটা তো ক্ষুদ্রতম, তাই না? তাহলে এরও তো 3টা অক্ষ আছে। তার মানে আমি এক্স অক্ষ বরাবর তাহলে ডি এক্স কল্পনা করতে পারি, ওয়াই অক্ষ বরাবর ডি ওয়াই, আর কি এখানে ডি জেড। আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন। আর এটার আয়তন কত, আমি ধরলাম ডিভি। এর আয়তনটা কত, ডিভি। আর তাদের স্থানাঙ্ক কত, ডিএক্স, ডিওয়াই, ডিজেড। আর এর আয়তন কত, শুধুমাত্র এর স্থানাঙ্ক লিখলে আমাদের কি লেখা যাবে, আর ইকুয়াল টু কি, এক্স আই, এরকম করে লেখা যাবে। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পারতেছেন। তাহলে এইটুকুর স্থানাঙ্ক কত হবে, দেখুন তো। এটা যদি আমাদের ভি হয়, তাহলে এখানে আমরা যেহেতু ভি ধরে রাখছি, তার মানে এটা আমি ধরলাম ভি টাউ। তাহলে ভি এখানে আমি সিগমা ধরলাম,
বা ভি গামা ধরলাম। তো দেখুন এটার স্থানাঙ্ক তাহলে কত হবে, যেহেতু আমরা বেগ তাহলে এখানে কী হবে, ক্ষুদ্র যেহেতু, তাহলে ডি ভি এক্স ডি ভি ওয়াই ভি ওয়াই, আর একটা অক্ষ হবে কি জেড, যেটা জেড অক্ষ বাড়াবো, তাহলে ভি ডি ভি জেড আশা করা যায়। আর এর আয়তনটাকে ধরলাম আমরা কি ডি, এখানে ধরলাম আমার গামা, এটা হচ্ছে বিটা ফাংশন, তাহলে এখানে বিটা। তারপরে দেখুন বন্ধুরা, এটা আমরা বিটা ধরলাম আমরা, তাহলে আমি এখানে বিটা লিখলাম। আপনারা ইচ্ছা মতো আলফাও ধরতে পারেন, বিটাও ধরতে পারেন, ইচ্ছা। আমি এখানে বিটা ধরলাম বা টাও ধরলাম, বা এখানে আমাদের এখানে যেটা ধরবেন আমার কোনো সমস্যা নাই। আপাতত এইটুকু বুঝতে পেরেছেন। তো এইবার আমাদের যেটা করতে হবে, এই স্থানাঙ্ক ব্যবস্থা ছিল স্থির, এটা ছিল গতিশীল। তো আমাদের সর্বপ্রথম আমি যদি এখানে কল্পনা করি যে এই গতিশীল স্থির কাঠামো যেটাতে ধাতুতে, এই ধাতুর আমি এই পাশে একটা তড়িৎ ক্ষেত্র বা ব্যাটারি বা ভোল্টেজ লাগাবো, তাহলে এই তড়িৎ ক্ষেত্রে আমার ইলেকট্রনগুলো আমাদের কী ছিল, বিক্ষিপ্তভাবে ছিল। এখানে এইদিকে একটা, এইদিকে একটা, এইদিকে এইরকম করে চলাফেরা করতো, একটা এই পাশে একটা এইদিকে, এইটা বিক্ষিপ্তভাবে ছিল। কিন্তু যখন আমি এর সঙ্গে আমি একটা ব্যাটারি কানেক্ট করব, বাহ্যিক ভোল্টেজ ব্যাটারি কানেক্ট করব, এটা কোনটার সাথে, এটা ডায়নামিকের ক্ষেত্রে কিন্তু, হ্যাঁ ডায়নামিক। তাহলে ডায়নামিকের ক্ষেত্রে যদি আমি এখানে ব্যাটারি কানেক্ট করি, ব্যাটারি পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত, তাহলে দেখুন এই যে বিক্ষিপ্ত ইলেকট্রনগুলা, এগুলো আর বিক্ষিপ্তভাবে ছুটাছুটি করবে না। তাহলে কি এগুলা দিক এখন একটা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। তাহলে মনে করলাম যেহেতু পজিটিভ প্রান্ত, তার মানে দিক এই দিকে যাচ্ছে, যেহেতু ইলেকট্রন পজিটিভকে আকর্ষণ করবে, তাহলে দিক সবগুলা কি হয়ে গেল, পজিটিভের দিকে হয়ে গেল। সবগুলা দিক এখন পজিটিভের দিকে, সবগুলা দিক এখন পজিটিভের দিকে। আশা করা যায় বুঝতে পারতেছেন এইটুকু। সবগুলা দিক এখন কি পজিটিভের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আমাদের কোন দিকে হচ্ছে, এই দিকে। তাহলে তার বিপরীত দিকে আবার কি ইলেকট্রন চলাচল করবে। যাই হোক, সর্বপ্রথম কি হচ্ছে দেখুন, আমাদের ইলেকট্রন এই দিকে যাচ্ছে, আর আমাদের বিদ্যুৎ প্রবাহ হবে পজিটিভ থেকে নেগেটিভ দিকে, আর ইলেকট্রন যাবে তার বিপরীতে। তাহলে আমাদের এখানে কি সবগুলা ইলেকট্রন যেগুলো মুক্ত ইলেকট্রন ছিল, সবগুলো এখন এই পজিটিভের আকর্ষণের ফলে দিকগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেল। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এবার দেখুন আমাদের যেটা করতে হবে, এই ক্ষুদ্র অংশের জন্য, আমাদের এই ক্ষুদ্র অংশের জন্য আমরা কি লিখলাম, এখানে ডি বিটা গামা যা ইচ্ছা আমরা লিখতে পারি। তাহলে আমরা মনে করলাম ডি, এখানে আমরা বিটা ধরে রাখছি, তাহলে ডি বিটা ইজ ইকুয়াল টু আমাদের লেখা যাবে কি দেখুন তো, তাহলে ডি ভি এক্স, তারপরে লেখা যাবে ডি ভি ওয়াই আর ডি ভি জেড। আর এটা তো ছিল আমাদের কি স্থানাঙ্ক, স্থির স্থানাঙ্ক। তাহলে স্থির স্থানাঙ্কের আমাদের কি লেখা যাবে, ডিভি ইজ ইকুয়াল টু কি লেখা যাবে দেখুন, ডিভি এক্স ডিভি ওয়াই ডিভি জেড। এটা ছিল স্থির স্থানাঙ্কে ক্ষুদ্রতম বস্তু, এটা ছিল ডাইনামিক স্থানাঙ্কে ক্ষুদ্রতম বস্তুর ক্ষেত্রে। আশা করা যায় আপনাদের এই অংশটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়নি। তো দেখুন বন্ধুরা, তাহলে আমাদের যখন এখানে বাহ্যিক কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম এই ধাতুতে, তাহলে আমাদের কি ইলেকট্রনগুলোর দিকগুলো এক দিক হয়ে গেল। তাহলে এই দিক থেকে ইলেকট্রন চলাচল করতেছে কোন দিকে, ই এর দিকে। তার মানে ইলেকট্রন আকর্ষণ, আমাদের ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে এইদিকে, ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছে, আর ইলেকট্রনগুলো ধাবিত হচ্ছে, মুখ হচ্ছে এইদিকে, কিন্তু ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে। তার মানে আমাদের যখন আমরা ব্যাটারি সংযোগ করলাম, তখন ডিএফ আর ডিটি, এটাকে বলা হয়, এই যখন সবগুলো আমাদের কি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডের দিকে যা আকর্ষণ পাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে আকর্ষণ করাকে বলা হয় ড্রাফট, ডিআরআইএফটি ড্রাফট। তাহলে এই যে এখানে ড্রাফট প্লাস, আমি যখন ইলেকট্রন যখন পজিটিভ প্রান্তের সাথে যখন নিয়ে আসবো, তখন দেখুন ইলেকট্রনগুলো সবগুলো কোন দিকে আসবে দেখুন তো, পজিটিভের দিকে আকর্ষণ করবে। ফলে ইলেকট্রনগুলো দেখবেন যে মাইনাস প্রান্তের দিকে, এটা তো ব্যাটারির নেগেটিভ প্রান্ত ছিল, এটা ব্যাটারি নেগেটিভ প্রান্ত, ফলে ইলেকট্রনগুলো এই প্রান্ত আর থাকবে না, সবগুলো দেখবেন যে এখানে আসে জমা হয়ে আছে। তার মানে এই পাশে আবার সবগুলো দেখবেন যে এই অংশটুকুর মধ্যে আছে, এখানে কোনো ইলেকট্রন নাই, আশেপাশে ঘোরাফেরা করতেছে না, এটাকে বলা হয় কলিশন। তাহলে এখানে বলা হয় ডিএফ ডিটি কলিশন, COLLISION কলিশন। এই দুটা ইকুয়াল টু হবে ডিএফ আর ডিটি। এখন দেখুন বন্ধুরা, আমি ডিএফ ডিটি ইকুয়াল টু এখানে জিরো হয়ে যাবে একটা সময়, কেন, এটা তো সময়ের সাথে সাথে ফাংশনের পরিবর্তন। আচ্ছা, মনে করলাম এটা একটা শপিং মল, এটা একটা দোকান, এখানে অসংখ্য আমাদের প্রোডাক্ট আছে, একটা বড় একটা সুপার শপ বা বড় একটা কোনো, মনে করেন এটা হচ্ছে ইজির একটা শোরুম। তাহলে এখানে মনে করুন একটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট চলতেছে। তার মানে কি ডিসকাউন্ট চলতেছে একদিনে, মনে করলাম যে সকাল 10টা থেকে, সকাল AM থেকে 12
এখানে PM, এই সময়কালের মধ্যে আমাদের ডিসকাউন্টটা শুধু থাকবে। তার মানে কি লোকজন আমাদের কি হবে বলুন তো বন্ধুরা, লোকজন যাবে হয়তো বা কেউ 8টায় যাবে, কেউ 7টা যায় বসে আছে, কেউ 6টায় যায় বসে আছে, কেউ আবার 10টায় গেছে, কেউ আবার 12টার পরে যাচ্ছে। তাহলে দেখুন যে এই 6 থেকে 10টা ওপেন হওয়ার আগে, দোকান ওপেন হওয়ার আগে যে আসলো, সে আগে তাড়াতাড়ি করে আমাদের কি প্রোডাক্টগুলো যেগুলোর উপর ডিসকাউন্ট ছিল সেগুলো নিয়ে নিবে। যখন সময়টা শেষ তখন কি হয়ে যাচ্ছে দেখুন তো, লোকগুলো কি আর সেখানে থাকবে? কারণ তো প্রোডাক্টে তো আর নাই, সময়ের শেষ। তার মানে কি ডিসকাউন্ট আর নাই, ডিসকাউন্টের অফার নেই। তখন কি ইলেকট্রনের চলাচল অর্থাৎ মানুষের চলাচল তখন স্বাভাবিক হয়ে যাবে। এখানে কি এই টাইমে এতটাই ভিড় ছিল যে আমাদের কি ছিল এখানে সময় যখন শুরু না হইতে লোকের ভিড় ছিল, আর যখন ওই টাইমটা নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে যাবে তখন কি আর ভিড়টা থাকবে না। ঠিক তেমনই প্রথমের দিকে আমাদের ইলেকট্রনের খুবই চাহিদা ছিল, আকর্ষণ ছিল। পরে একটা সময় থাকবে যে সময় বাড়তে 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 তখন আর কি ফাংশনের কোনো আর পরিবর্তন হবে না। তাহলে একটা নির্দিষ্ট টাইমের পর এই ফাংশনটা হয়ে যাবে 0। তার জন্য আমাদের এখানে লাগবে DF DT, এখানে ড্রাফট, আর প্লাস DF DT এখানে হচ্ছে কলিজন, এটা ইকুয়াল টু 0। এটা কেন 0? একটা সময় পর ফাংশনটার মান 0 হয়ে যাবে, মানে চলাচল, মানুষের চলাচল যেরকম স্বাভাবিক হয়ে যাবে, ইলেকট্রনগুলোর চলাচল স্বাভাবিক হয়ে যাবে, আর কোনো আকর্ষণও করবে না, কারোর সাথে বিকর্ষণও করবে না, এই জন্য এখানে 0। তো এই সমীকরণের মানটুকু আমরা বের করতে পারলেই আমাদের অ্যান্সারটা পাওয়া যাবে। এই ছিল আমাদের এই থিওরিক্যাল অংশ। তো চলুন, ভিডিওটি আজকে অনেক বড় হয়ে যাবে, তো আমি এটা 2টা অংশে বিভক্ত করে দিব। তো আপনারা এই থিওরিক্যাল অংশটুকু দেখে নেবেন। যদি থিওরিক্যাল অংশটুকু দেখে নেন, এর পরবর্তীতে ভিডিও প্রশ্নটি করতে আসলে আপনাদের কাছে সুবিধা মনে হবে। তো চলুন আমি এখন প্রশ্নটি করাই। তাহলে এখন অ্যান্সার দেখুন বন্ধুরা, অ্যান্সার তাহলে ওই যে একটি কণা বিবেচনা করলাম, যার এখানে একটা সিস্টেম বিবেচনা করলাম যার বহিস্থ বলের প্রভাবে গতিশীল। তাহলে আমি এখন লিখব একটি কণা ব্যবস্থা কল্পনা করি যা বহিস্থ বলের সাথে গতীয় ভাবে সাম্য অবস্থায় আছে। তাহলে বহিস্থভাবে সাম্য অবস্থায় আছে। এখন মনে করি x, y, z হলো একটি ইলেকট্রনের স্থানাঙ্ক। এবং vx, vy, vz হলো বেগের উপাংশ। তাহলে বিভাজন আপেক্ষক বা অপেক্ষক বিভাজন, দেখুন বন্ধুরা এখান থেকে আমাদের অঙ্কটা আসলে এইটুকু শেষ করার পরে অঙ্কটা শুরু হবে। বিভাজন অপেক্ষক এফ দ্বারা প্রকাশ করা হয়। এফ ইজ ইকুয়াল টু আমাদের আসবে প্রথমে তার স্থানাঙ্ক, ইলেকট্রনটার প্রথমটা যেটা স্থানাঙ্ক ছিল, তাহলে x, y, z, তার সাথে আমাদের এখানে কি হবে, আর তার সাথে কি বেগের স্থানাঙ্ক, বেগের উপাংশগুলো, তাহলে vx, vy, vz, আর তার সাথে আমাদের কি টি এর সাপেক্ষে, এইটা আসলে আমাদেরকে বিভাজন অপেক্ষক। তাহলে আমাদের কি তাৎক্ষণিক বেগ কত হবে দেখুন তো বন্ধুরা। তাহলে তাৎক্ষণিক মানে কি হঠাৎ একটা সময়, তাহলে তাৎক্ষণিক মানে কি সময় অতি অল্প, তাহলে dt হবে। তাহলে তাৎক্ষণিক বেগের পাল্লা আর উপাংশ কত হয় দেখুন, তাহলে তাৎক্ষণিক বেগ পাল্লায়, তাহলে তাৎক্ষণিক বেগের পাল্লা তার মানে কি v dx, তাহলে v তাৎক্ষণিক মানে কি ওই যে অতি অল্প ক্ষুদ্র একটা জায়গা ওর মধ্যে দিয়ে যাচ্ছিল, তাহলে vy, v আমাদের এখানে z। তাহলে এবং আয়তনে, তাহলে বেগের পাল্লায় এত এর আয়তনে
আয়তনে ইলেকট্রন সংখ্যা, তাহলে আয়তনে আমাদের কি dx dy আর dz, এ ইলেকট্রন সংখ্যা তাহলে দেখুন ইলেকট্রন সংখ্যাটা আমরা কি করে নির্ণয় করব, আমাদের মনোযোগ দিয়ে দেখুন। তাহলে dn প্রথমে দিবেন আপনাদের বিভাজন অপেক্ষক, তারপরে এখানে দিবেন ক্ষুদ্র যে বস্তুটা ছিল, ক্ষুদ্র যে আমাদের দেখুন আমরা যেটা লিখে রাখছি, এই যে এখানে ক্ষুদ্র, এই যে ক্ষুদ্র দুই বস্তু, এই ক্ষুদ্র দুই বস্তুর স্থানাঙ্ক। তাহলে প্রথম বস্তু ক্ষুদ্র স্থানাঙ্ক কত ছিল দেখুন, তাহলে dx dy dz, তাই না? তাহলে dx dy আর হচ্ছে dz, আর পরবর্তীতে এই ক্ষুদ্র স্থানাঙ্ক কত ছিল, dvx dvy আর হচ্ছে dvz। আশা করা যায় বুঝতে পেরেছেন। আর এখানে কি হবে, বিভাজন অপেক্ষকের মানটা। তাহলে এখানে আমাদের আসবে কত, তাহলে x y z vx vy vz আর t সাপেক্ষে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন বন্ধুরা, এখানে f অতএব dn ইকুয়াল টু আমাদের হবে কি, দেখুন আমরা আসলে এখানে কি জানি, x y z, আসলে r ইকুয়াল টু আমরা কি জানি দেখুন তো বন্ধুরা, তাহলে r ইকুয়াল টু কি xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস k ক্যাপ, তাহলে ও k ক্যাপ, তাই না? তাহলে ij এখানে হচ্ছে z k ক্যাপ। তাহলে এইটা x এর পরিবর্তে এখানেও i আছে, এখানেও i আছে, এখানেও i আছে, তাহলে i সবগুলা ভ্যানিস, তাহলে এখানে শুধুমাত্র কি পাবো, r ভেক্টর পাবো। তাহলে f r ভেক্টর, এখানে দেখুন vx vy, তার মানে কি এখানে v ভেক্টর, আর এখানে t আছে, তাহলে t থেকে যাবে। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন dx dy dz, তার মানে x y z থাকবে r এর সাথে, তার মানে এখানে dr ভেক্টর, এখানে vy vx vz, তার মানে v হবে শুধু, তাহলে dv ভেক্টর। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে আরটা কি, আর হচ্ছে কি বিভাজন অপেক্ষক, এটুকু আমাদের মনে রাখলেই হবে। তো এই বিভাজন অপেক্ষক সময়ের ফাংশনের সাথে সাথে দুটি কণার উপর নির্ভর করে। তাহলে দুটি কণার উপর নির্ভর করে, তাহলে আমি কি লিখব, সময়ের সাথে সাথে ফাংশনের পরিবর্তন হতে পারে, সময়ের সাথে সাথে এখানে ফাংশনের পরিবর্তন হতে পারে দুটি নির্ভরশীল পদ্ধতিতে, দুইটি পদ্ধতিতে। এক নাম্বার কি দেখুন তো বন্ধুরা, এক নাম্বার আমরা কি বললাম, বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন, এখন একটু দেখুন বন্ধুরা, আমরা বেগের পরিবর্তনটা আমরা কি দেব, এখন মনে করি ত্বরণের উপাংশ, যেহেতু বেগের পরিবর্তনকে আমরা কি বলি, বেগের পরিবর্তনকে আমরা ত্বরণ বলি, এই জন্য এখানে ত্বরণের উপাংশ, তাহলে ত্বরণের উপাংশ কি কি হবে, ত্বরণ x অক্ষ বরাবর, ত্বরণ y অক্ষ বরাবর, আর ত্বরণ z অক্ষ বরাবর। সময়ের সাথে সাথে আমাদের দেখুন বেগ আর কি, সময়ের সাথে সাথে কি বেগ আর স্থান পরিবর্তন হবে না, যেহেতু সময় আস্তে আস্তে চলে যাচ্ছে, তাহলে বেগ পরিবর্তন হবে, স্থানও পরিবর্তন হবে। তাহলে সময়ের সাথে সাথে বেগ ও স্থানাঙ্ক পরিবর্তন হয়। যেহেতু ত্বরণ আছে, তাহলে ত্বরণ থাকলে তার বেগ এবং সময় অবশ্যই পরিবর্তন হবে, ফলে তাৎক্ষণিক সময়, তাহলে তাৎক্ষণিক সময় হবে কি, প্রথমে নির্দিষ্ট একটা সময় ছিল, পরে আর অতি অল্প সময়, তাহলে আমরা জানি তাৎক্ষণিক সময় ইকুয়াল টু ডিটি, কিন্তু আগে তো একটা নির্দিষ্ট সময় দূরত্ব গিয়ে পৌঁছেছে, সেই সময়টা ছিল টি, তারপরে আবার তাৎক্ষণিক সময় ডিটি, এই জন্য এটার যোগফল। এর উপাংশগুলো কি কি হবে দেখুন, এর উপাংশ, তাহলে এর উপাংশ তার মানে কি, প্রথমে বেগের উপাংশ, তারপরে আমার এখানে স্থানাঙ্ক, যেহেতু এখানে স্থানাঙ্ক আছে আর বেগ আছে, তার মানে আমি সর্বপ্রথম স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা স্থানাঙ্ককে কি দ্বারা প্রকাশ করি, x দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা x অক্ষ বরাবর স্থানাঙ্ক হবে কি, দেখুন আমাদের x অক্ষ বরাবর স্থানাঙ্ক হবে x প্লাস বেগ যেহেতু আছে, তার মানে কি এখানে দেখুন vx আর ক্ষুদ্রতি সময় dt সময়। তাহলে y অক্ষ বরাবর কি হবে, y প্লাস v, এখানে যেহেতু বেগ আছে, তার মানে vy dt। তাহলে z অক্ষ বরাবর কি হবে দেখুন, তাহলে z প্লাস vz dt। এবার আমি যদি ত্বরণের উপাংশ বের করতে চাই,
তাহলে আমরা কি ত্বরণ ইকুয়াল টু আমরা কি আবার বেগের উপাংশ বের করতে চাই, সরি বেগের উপাংশ স্থানাঙ্ক তো আমরা বের করলাম, তারপর বেগের উপাংশ, তাহলে ভি এক্স একটা, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু কি এখানে এক্স থাকলে এখানে এক্স, তাহলে এখানে থাকলে ভি এক্স ইকুয়াল টু ভি এক্স প্লাস এখানে কি ত্বরণ সাথে তার সাথে রিলেশন কি বেগের সাথে ত্বরণ রিলেশন, কারণ বেগের পরিবর্তন, তাহলে এ এক্স ডিটি, আবার ভি ওয়াই ইকুয়াল টু কি ভি ওয়াই প্লাস এ ওয়াই এন ডিটি, আবার ভি জেড ইজ ইকুয়াল টু কী হবে ভি জেড প্লাস এ জেড ডিটি। আশা করা যায় এটুকু আপনারা বুঝতে পেরেছেন। একটা প্রথমে স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি, আর বেগকে আমরা ভি এক্স ভি ওয়াই ভি জেড দ্বারা প্রকাশ করি। আর এটা তো যেহেতু এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। এখানে বেগের সাথে কারণ কি আমাদের কেন দেখুন এখানে স্থানাঙ্ক প্লাস বেগ, আবার বেগ প্লাস ত্বরণ, কারণ একটা অপরটা তো বিপরীত। কারণ আমরা জানি যদি বেগ নির্ণয় করতে হয় তাহলে ডি এক্স ডিভাইডেড বাই টি, এক্স মানে কি সরণকে একবার অন্তরীকরণ করলে বেগ পাওয়া যাবে। আবার এটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে ওয়াই ডিটি, আর যদি এটা জেড অক্ষ বরাবর হয় তাহলে কি হবে ডি জেড ডিটি। আবার যখন দেখো এখান থেকে যদি বেগকে একবার অন্তরীকরণ করা হয় তাহলে ত্বরণ পাওয়া যাবে, তাহলে মানে এ এক্স ইজুকালটা আমাদের কি পাওয়া যায় একবার কাকে অন্তরীকরণ করবো, যেহেতু এক্স অক্ষ তাহলে ভি এক্স ডিটি। আবার এ ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে ভি ওয়াই ডিটি, আবার এ জেড ইজুকাল টু কি লেখা যাবে ভি জেড ডিটি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এইবার দেখুন বন্ধুরা তাহলে ফাংশনটা কি হবে, দেখুন আমি এখানে ফাংশনটা লিখব, তাহলে ফাংশন হবে ফাংশন টি হবে, তাহলে ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয় এফ দ্বারা। তাহলে দেখুন তো বন্ধুরা বিভাজন আপেক্ষক ফাংশন ইকুয়াল টু আমাদের কি প্রথমে এক্স, তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো এক্স, এই যে দেখুন এই যে এখানে এক্স, তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাইতে পারবো, তাহলে এক্স এর জায়গায় বসাতে হবে এক্স প্লাস ভি এক্স ডিটি, তাহলে এক্স প্লাস ভি এক্স ডিটি কমা ওয়াই এর মান কত দেখুন ওয়াই প্লাস ভি ওয়াই ডিটি, আবার জেড তাহলে জেড প্লাস ভি জেড ডিটি কমা এবার আবার আছে কি ভি এক্স, তাহলে ভি এক্স এর মান কি দেখুন ভি এক্স প্লাস এ এক্স ডিটি, আবার ভি ওয়াই তাহলে ভি ওয়াই এর মান কত দেখুন ভি ওয়াই প্লাস এ ওয়াই ডিটি, আবার প্লাস সরি কমা এবার আবার কত ভি জেড প্লাস এ জেড ডিটি। তারপরে কি দেখুন বন্ধুরা টি, তাহলে টি জায়গাটা আমাদের কি অতি ক্ষুদ্র সময়, তাহলে এখানে হবে কত টি প্লাস ডিটি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আর তারপরে আমাদের কি ছিল দেখুন, তারপরে আমাদের কি ছিল এখানে ডি, এই জায়গায় দেখুন তারপরে আমাদের কি ছিল এইটার তো মান আমাদের সবটা বসানো শেষ, তারপরে ছিল ডিএক্স ডিওয়াই ডিটি, তাহলে এখানে এখন লিখবো ডিএক্স ডিওয়াই ডিজেড ডিভিএক্স ডিভিওয়াই আর ডিভি জেড। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা যাদের আসলে আমার এই ভিডিওগুলো ভালো লাগে তারা আসলে এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ দয়া করে আমার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে এরকম কঠিন ভিডিও হয়তো বা অনেকেই ফ্রিতে নাও দিতে পারে, তো আমি আপনাদের জন্য ফ্রিতে এগুলো সব করে দিচ্ছি। তো আশা করা যায় আমি আপনাদের কাছ থেকে এই মূল্যটুকু পাবো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন। তো দেখুন বন্ধুরা এরপরে কি তাহলে আমাদের কি এই ফাংশনটার পরিবর্তে কি লিখতে পারবো, এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো দেখুন, তাহলে এইটুকুর পরিবর্তে কি এক্স ওয়াই জেড, তাই না, তাহলে এখানে আবার ভি এক্স ডিটি ভি ওয়াই ডিটি, তার মানে কি এক্স ওয়াই জেড, তার মানে এর পরিবর্তে আমরা কি লেখা পারবো আর, কারণ আর মানেই তো আমরা জানি এক্স ওয়াই জেড এর সাথে সম্পর্ক। আবার ভি এক্স ভি ওয়াই তাহলে এর সাথে কার সম্পর্ক, এর সাথে অবশ্যই ভির সম্পর্ক, তাহলে প্লাস আছে, তার মানে ভি এক্স ভি ওয়াই ভি জেড, তার মানে কি ভি ভেক্টর, আর ডিটি 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 সবার সাথে আছে, তার মানে ডিটি। আশা করা যায় এইটুকু বুঝেছেন। এরপর দেখুন বন্ধুরা এখানে ভি ওয়াই ভি এক্স, এখানে ভি এক্স ভি ওয়াই ভি জেড, তার মানে অবশ্যই এখানে ভি ভেক্টর প্লাস এখানে এ ওয়াই এ, তার মানে অবশ্যই এখানে এ ভেক্টর, তার উপরে আবার আছে কি ডিটি, তার সাথে আছে কি ডিটি। আশা করা যায় এটা কীভাবে লিখলাম আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আছে কি দেখুন এখানে এ টি প্লাস ডিটি, তাহলে আমাদের এখানে আসবে টি প্লাস ডিটি। এই ভিডিওটি আসলে অনেক বড় হবে, একটু আপনারা ধৈর্য নিয়ে দেখবেন। যদি আমি দুটাতে করতে চাইলাম ভিডিও, আসলে আমি এক ভিডিওতেই সব করেছি, তাহলে দেখুন তারপরে এইটুকু আমাদের আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এইটুকুর পরিবর্তে এইটুকু আর লিখবো না, এখানে যা আছে তাই। তাহলে এখানে আমাদের কত নাম্বার ইকুয়েশন, আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম ডিএন এর, ওটা এই যে এটা দিলাম আমরা 1 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমরা 2 নাম্বার ইকুয়েশন। তো এইবার চলুন আমরা এখন এর পরের অংশটুকু সমাধান করি। তো দেখুন এখন ডিটি সময়ে ইলেকট্রনগুলোর তারণের জন্য পরিবর্তন, মানে যত সময়
যাবে, অতি অল্প সময় গেলেও কি ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, হয় সেটা পরিবর্তন হবে, হয় সেটা কমে যাবে। আর আপনারা একটু আগে দেখলেন কমাইতে লাস্টে যায় গিয়ে আর পরিবর্তন করতে পারবে না। তাহলে ডিএফ ডিটির মান 0 হয়ে গেছিলো। তার মানে কি ডিটি সময়ে ইলেকট্রনগুলো ত্বরণের জন্য পরিবর্তন। তাহলে পরিবর্তন কি হবে দেখুন, তাহলে ডেল এফ পরিবর্তন মানে কি ডেল এফ। আর এটা কিসের জন্য? ড্রাফটের জন্য, DRIFT ড্রাফটের জন্য। কারণ যখন ব্যাটারিটা আমি যুক্ত করলাম তখনই তো এই আসলে পরিবর্তনটা হতে শুরু করলো। প্রথমে আগে ছিল বিক্ষিপ্ত, তারপরে হলো কি আস্তে আস্তে যখনই ব্যাটারি যুক্ত করলাম তখন আমাদের ইলেকট্রনগুলো আসলে কি হচ্ছিল, একমুখী হচ্ছিল। তাহলে এটারই পরিবর্তে আমাদের কি লেখা যাবে, প্রথম আমাদের কি ছিল, এটা তো আমাদের লাস্টে না, ফাংশনটি হবে এই যে এই ফাংশনটা, আর আগের ফাংশনটা আমাদের কি ছিল, এই যে এটা ফাংশনটা ছিল। তাহলে আমাদের লিখতে পারবো কি এখানে আর প্লাস ভি ভেক্টর ডিটি কমা ভি ভেক্টর প্লাস এ ডিটি এ ভেক্টর কমা টি প্লাস ডিটি। এটা একটা ছিল মাইনাস এফ। আগের ভেক্টরটা কি ছিল দেখুন, আগের ভেক্টরটা ছিল আমাদের এই যে এইটা আমাদের ছিল, এই যে ফাংশন এই যে এটা ছিল। আর এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি, এই যে এটা লিখতাম, তার মানে ফাংশন আর কমা ভি কমা টি। তো এই দুটো ছিল আমাদের পরিবর্তনের দুটা ভেক্টরের পরিবর্তন। আগে ছিল এটা, যখন ব্যাটারি যুক্ত করলাম তার সাথে আমাদের পরিবর্তন হলো এইটুকু। তাহলে এই দুটার ভেক্টর। তো এখন তো দেখুন বন্ধুরা, এখন টেইলর বিস্তৃতি ব্যবহার করে পাই। তো টেইলর বিস্তৃতিটা কি আমাদের দেখুন, আমরা একবারে করব। তাহলে টেইলর বিস্তৃতিটা আমরা একবারে করব, একটু মনোযোগ দিবেন আপনারা, এই জায়গাটুকু একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। তাহলে টেইলর বিস্তৃতিটা হচ্ছে ডিএফ ডিভাইডেড বাই ডিটি, এটা ড্রাফটের জন্য DRIFT। ড্রাফট মানে যখন ব্যাটারিটা আমরা যোগ করলাম তারপরের অংশটা ইকুয়াল টু, আপনারা খুবই মনোযোগ দিবেন এই জায়গায় এই অংশটুকু, তাহলে দেখতে পাবেন আমাদের এখানে কি এফ ছিল টি ছিল, তাই না? তাহলে আমি এখানে লিখবো ডিএফ মানে পার্শিয়াল, এগুলো তো আসলে পার্শিয়াল ডেরিভেটিভ, আমি এখানে এক্স এর সাপেক্ষে করব, তার মানে ডিএক্স। তাহলে এই এক্সটা বেশি নিয়ে ফেললাম, তার মানে এখানে আমি কি ডিএক্স দ্বারা গুণ করব, আবার এখানে ডিটি ছিল ডিটি দ্বারা ভাগ করলাম। দেখুন এটা আর এটা কেটে যাবে, তার মানে কি ডিএফ ডিটি থাকবে। প্লাস অনুরূপভাবে আবার আমাদের কি দেখুন ডিএফ, এইবার আমরা কি এখানে করব ডি ওয়াই অক্ষ বরাবর, তার মানে কি এবার আবার কি ডি ওয়াই এখানে আসবে আর ডিটিটা এখানে আসবে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পারতেছেন। প্লাস এবারে দেখুন বন্ধুরা, তাহলে এখানে ডিএফ, তাহলে এখানে ওয়াই অক্ষ শেষ, তাহলে ডিজেড অক্ষ, আর এবার আবার ডিজেড এই পাশে আসবে আর ডিটি এখানে আসবে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এরপরের অংশটুকু কি হবে, তাহলে এক্স ওয়াই জেড আমাদের হয়ে গেল। তাহলে আমাদের কি এখন এক্স এর পরিবর্তে এখন তারপরে কি ছিল, বেগ ছিল না? তাহলে আমাদের প্লাস আমাদের কি ছিল ডি এফ ডি ভি এক্স, আর এখানে কি হবে ডি ভি এক্স ডিটি প্লাস ডি এফ ডি ভি ওয়াই গুণন ডি ভি ওয়াই ডিভাইডেড বাই ডিটি। এখানে এবারে কি হবে ডি এফ ডি সরি এই জায়গায় ভি, হ্যাঁ তাহলে ভি জেড, আর এবারে হবে কি এখানে ডি ভি জেড ডিভাইডেড বাই ডিটি। আশা করা যায় এই ড্রাফটের এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো এবার দেখুন বন্ধুরা, একটু মনোযোগ দিন, আপনাদের একটু মনোযোগের এই প্রশ্নটা আপনাদের কাছে সলভ করা সম্ভব হবে, মনোযোগ না দিলে আপনারা পারবেন না। দেখুন বন্ধুরা, আমরা প্রথমে যে আমি আপনাদের যে থিওরিটা বোঝাইছিলাম, আমি যখন ব্যাটারিটা যোগ করলাম ইলেকট্রনগুলোর মুখ হলো এইদিকে, কিন্তু আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত যেদিক দিয়ে হয় তার বিপরীত প্রান্ত দিয়ে আমাদের কি প্রবাহিত হয়, ইলেকট্রনের প্রবাহ হয়। তার মানে স্থানাঙ্ক আমাদের বিপরীত দিকে যাচ্ছে, এই দিকে দিকগুলাই পাশে হচ্ছে, কিন্তু ইলেকট্রন যাচ্ছে তার বিপরীতে। তাহলে ইলেকট্রন মানে কি সরণ ঘটতেছে, তারা সরণ তার বিপরীত। তার মানে এখানে আমরা কি জানি দেখুন ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তার মানে কি এক্স মানে কি স্থানাঙ্ককে একবার যদি আমি অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, অবশ্যই বেগ পাবো। তার মানে বেগটা তোমার বিপরীত দিকে হচ্ছে, কারণ ব্যাটারি আছে পজিটিভের দিকে আর ইলেকট্রনের বেগ হচ্ছে তার বিপরীত দিকে। তার মানে এইগুলোর সামনে একটা করে মাইনাস আসবে, এগুলোর সামনে একটা করে কি আসবে, মাইনাস আসবে।
আশা করা যায় বুঝতে পেরেছেন মাইনাসটা কোথা থেকে এসেছে। ব্যাটারি যখন লাগাইলাম বিদ্যুৎ প্রবাহ যেদিকে হয় ইলেকট্রন তার বিপরীত দিকে হয়, তার মানে ইলেকট্রনের বেগ বিপরীত দিকে, আর বেগ থাকলে তার ত্বরণ থাকবে, তার মানে এই ত্বরণটাও আমাদের বিপরীত দিকে। এই বিষয়গুলো আসলে আমার বুঝতে অনেক কষ্ট হয়েছে, তারপরও আমি আপনাদের জন্য বোঝাই যে ফ্রি ক্লাসে আমি এগুলো অনেকে দিবে না, যে ফ্রি ক্লাসে এত কঠিন ভিডিও আপনাদের সামনে কেউ উপস্থাপন করবে না। তো আমি আপনাদের জন্য এগুলা উপস্থাপন করেছি। আমি জানি ক্লাসগুলো আসলে কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না, বোরিং লাগবে। তো যাই আমার জন্য আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা যদি এই ক্লাসগুলো আসলে ভালো লাগে তারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে রাখবে এবং নেক্সট পরবর্তীতে আরও ভিডিও পাওয়ার জন্য তারা এই আমার সাথে থাকবে। যদি আপনারা ভিডিও দেখেন, আমার পার ডে ভিডিও অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব তেমন আসে না। আর আমি এতদিন আপনাদের আর একটা কোর্স শেষ করাইতে পারতাম, আর একটা সাবজেক্ট শেষ করাতে পারতাম। আসলে ঈদের মধ্যে আপনারা ছুটির মধ্যে আমি ভিডিও দেখতো না, অনেকে কমেন্ট করতো না, অনেকে দেখতো কিছু বলতো না। আমি ভাবছি হয়তো আমার ভিডিও কারো পছন্দ না, এই কারণে আমি আসলে ভিডিও বানাইতাম না। তো যদি বানাইতাম তাহলে আপনাদের এই দিন কোর্স আর একটা শেষ হয়ে যেত। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। তো এখানে দেখুন, এখানে এক্স ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তার মানে আমি আপনাদের একটু আগে দেখিয়েছি যে এই যে দেখুন এখানে লিখে রাখছি ডিএক্স ডিভাইডেড বাই ডিটি, তার মানে সরণকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, বেগ পাওয়া যায়। তার মানে এখানে কি পাবো, মাইনাস ভি এক্স, যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে মাইনাস ভি এক্স ডি পার্শিয়াল ডেরিভেটিভ, আর এখানে ডি এফ ডি এক্স। আচ্ছা, প্লাস এখানে কি পাবো দেখুন, এখানে ওয়াই পাবো, তার মানে কি সরি এখানে মাইনাস হবে, এই মাইনাস এর প্লাসে মাইনাস, তাহলে ভি ওয়াই ডি এফ ডি ওয়াই মাইনাস ভি জেড ডি এফ ডিজেড। আশা করা যায় এখানে কেন কিভাবে হলো এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখুন এখানে মাইনাস, তাহলে বেগকে একবার অন্তর্গত করে ত্বরণ পাওয়া যায়, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ ওয়াই ডিএফ ডিএক্স মাইনাস, সরি এখানে এ আগেই কেন ওয়াই, এখানে এক্স, এখানে তারপরে হবে ওয়াই, তাহলে এ ওয়াই ডিএফ ডি ওয়াই মাইনাস এ জেড ডিএফ ডি জেড। আশা করা যায় আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। তো এবার দেখুন বন্ধুরা, ওহো এখানে তো সবগুলো এক্স আছে না, এইটুকু মান, তাহলে এখানে ভি ওয়াই ভি এক্স আছে, তাহলে এখানে ভি এক্স হবে, তাহলে এখানে ভি এক্স, এখানে হবে ভি ওয়াই, আর এখানে হবে ভি জেড ভি জেড। তো এবার দেখুন বন্ধুরা, আমরা অলরেডি লাস্ট প্রান্তে অলরেডি চলে এসেছি। তো এটা আমি যদি সাজায় লিখি সুন্দর করে, আপনারা যা আছে এভাবে সুন্দর করে লিখবেন, এখান থেকে এটা যা আছে এইভাবে লিখবেন। তাহলে আমি একবারে সাজায় একটা লিখে দিই আপনাদের, তাহলে ডি এফ ডিভাইডেড বাই ডিটি, আর এখানে কি ছিল ড্রাফট, তাই না, ডিআরআইএফ টি ড্রাফট। দেখুন বন্ধুরা, এখানে ভিএক্স, এখানে ভিওয়াই, এখানে ভিজেড, তাই না, তাহলে এখানে আমাদের কি আসবে দেখুন তো, মাইনাস ভি আসবে, আর ডি ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ডি ডিভাইডেড বাই ডি ওয়াই, এখানে মাইনাস যদি আমি কমন নেই তাহলে কি আসবে, মাইনাস কমন নিলে এগুলো প্লাস হয়ে যাবে না, তাহলে ডি ডিভাইডেড বাই ডি এক্স, ডি ডিভাইডেড বাই ডি ওয়াই, ডি ডিভাইডেড, তার মানে কি এখানে ডাইভারজেন্স, আমরা যেটা কি জানি আমরা গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কালের মধ্যে আমরা জানি যে গ্রেড ফাই মানে গ্রেডিয়েন্ট, আমরা যেটাকে ন্যাবলা বলে দেখি, তাহলে ন্যাবলা এখানে কি হবে, ন্যাবলা হবে। তাহলে এখানে তারপরে কি এফ 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 আছে, তার মানে এফ কমন, তাহলে এখানে কি হবে, তাহলে ভি ভেক্টর ন্যাবলা, এখানে এফ ভেক্টর। আশা করা যায় এই ন্যাবলাটা কোথা থেকে এসেছে, তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন। এই জন্য আমি এটা না এভাবে না লিখে আমি এভাবে লিখবো, মাইনাস আমি লিখবো ভিও এক্স ভিওয়াই ভিজেড, এর পরিবর্তে তো ভি পাবো, আর এখানে গ্রেড জি, দেখুন তো দেখুন এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, জি আর এ ডি গ্রেড, এখানে আর এই ডেল এক্স এর পরিবর্তে আমরা গ্রেড ফাই লিখতে পারতাম, তাহলে এখানে গ্রেড ফাই লিখে আমি গ্রেড ফাই, যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি গ্রেড ফাই দ্বারা, তাহলে গ্রেড ফাই, তারপর পরে আমরা কি এখানে এফ 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 আছে না, তাহলে সবগুলা এফ একটা এফ, আবার এখানে দেখুন এ ওয়াই এ এক্স এ ওয়াই এ জেড, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারবো, এ ভেক্টর, আবার এখানেও গ্রেড ফাই জি আর এ ডি গ্রেড ফাই, আর এখানেও এফ এফ এফ, তার মানে এখানেও এফ। আশা করা যায় আপনারা এটা কোথা থেকে এসেছে কিভাবে আসলো আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে চলুন আমাদের আর একটা আছে কি, এখানে ড্রাফটের করলাম, এখানে এখন কলিজন, তাহলে কলিজনের জন্য আমরা কি করব, আমাদের সংঘর্ষের ক্ষেত্রে, তাহলে 2 নম্বরে সংঘর্ষ, তাহলে সংঘর্ষ ক্ষেত্রে আমাদের কি হবে দেখুন, আমাদের সংঘর্ষের ক্ষেত্রে আমাদের টি এবং ডিটি, এটা আমি আর অত বড় করে করবো না, আমি ছোট্ট করে দিব,
টি এবং টি প্লাস ডিটি, কারণ সারটা অতি ক্ষুদ্র, টি প্লাস ডিটি সময় ব্যবধানে টি আর ডিভি, তার মানে কি এটা স্থানাঙ্ক আর বেগ, টি আর ডিভি আয়তনে লিউভিলের উপপাদ্য ব্যবহার করে কণা সংখ্যার পরিবর্তন পায়। তাহলে দেখুন বন্ধুরা, এইবার দেখুন আমাদের তাহলে কণা সংখ্যার পরিবর্তন, তার মানে এখানে এফ, তাহলে কি ছিল আর প্লাস কি ছিল এখানে ছিল ভি ডিটি, তারপরে কি ছিল এখানে প্লাস, এখানে কমা, তারপরে ছিল ভি প্লাস এ ডিটি, এখানে আর ছিল, একবার আমরা করতেছি, আপনারা একটু মনোযোগ দিন, এখানে আর ছিল, দেখুন আমরা যে এই অংশটুকু করতেছি, এই যে আর ভেক্টর এখানে, তাহলে এখানে আর ভেক্টর, ভি ভেক্টর, এখানে ভি ভেক্টর, এখানে কি ভেক্টর, এ ভেক্টর ডিটি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে আমাদের কি ছিল টি প্লাস ডিটি, তারপরে এখানে ছিল টি প্লাস ডিটি, তারপরে কি ছিল মাইনাস এখানে এফ আর ভেক্টর, ভি ভেক্টর আর টি, আর আমাদের এখানে কি ছিল আর ভি, সরি এখানে আমাদের কি ছিল আর ডি আর ডিটি, কারণ এখানে আমাদের অনেকগুলো ছিল না, আমরা দেখুন এই যে এখানে এইটুকুর জন্য ডিআর আর এইটুকুর জন্য আমাদের কি লেখা যাবে, ডিভি লেখা যাবে। তাহলে এখান থেকে ডি আর ভেক্টর আর ডি ভি ভেক্টর ইকুয়াল টু আমরা এখন লিখতে পারবো বন্ধুরা, দেখুন আমাদের কি ইলেকট্রনগুলো একদিকে যাবে আর বিপরীত দিকে ফাঁকা হয়ে থাকবে, তাহলে এখানে কলিজন, তাহলে ডি এফ ডিটি কলিজন COLLISION কলিজন, এটা আমাদের হবে। তাহলে ডিএফ কলিজন ইজ ইকুয়াল টু আমরা এখানে ইকুয়াল টু এখানে আমাদের এফ, এই পুরো অংশটা আপনারা এখানে লিখে দিবেন, এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখে দিবেন, আমি আর লিখলাম না। এখন মনে করি একক সময়ে সম্ভাব্যতা, তাহলে একক সময় সম্ভাব্যতা থিটা ইজ ইকুয়াল টু, আমি বললাম থিটা ইন্টু একক সময় সম্ভাব্যতা থিটা ইন্টু ভি এক্স কমা ভি ওয়াই কমা ভি জেড, এখানে ভি মানে এখানে ভি এক্স ভি ওয়াই মানে কি ভি ভেক্টর, তারপরে আমি আবার ধরবো এখানে ভি এক্স প্রাইম ভি ওয়াই প্রাইম ভি জেড প্রাইম, তার মানে কি এখানে ভি প্রাইম ভেক্টর, তারপরে আমরা ধরবো এই দুটার মধ্যে, তাহলে এই দুটোর পরিবর্তে আমরা ধরবো কি ভি এক্স প্রাইম, তারপরে পাবো ভি ওয়াই প্রাইম ভি জেড প্রাইম, এই অংশটুকু আমরা পাবো। তো মোট ইলেকট্রন সংখ্যা যেখানে আমরা এখন কি করব, এখন মোট ইলেকট্রন সংখ্যা, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা আমরা ধরলাম এ, তাহলে এ ইজ ইকুয়াল টু আমাদের এই যে আপেক্ষক, তাহলে এ ফাংশন ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জেড, ভি এক্স ভি ওয়াই আর ভি জেড, আর এই যে আমাদের নতুন করে যেটা আসছে একক সময়ে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন থিটা, বাকি যে অংশটুকু আছে আপনারা সুন্দর করে এই অংশটুকু শেষ পর্যন্ত লেখায় দিবেন। তারপরে দেখুন বন্ধুরা, আবার দিলাম অনুরূপভাবে কণার সংখ্যা, তাহলে কণার সংখ্যাকে আমরা কি ধরলাম, বি ধরলাম, তাহলে বি ইজ ইকুয়াল টু আমাদের এটা যেটা করতে হবে সেটা দেখুন, শুধুমাত্র এগুলার উপরে তো আমাদের কি ছিল আগে একটা করে এই যে এই অংশটার উপর প্রাইম ছিল, তার মানে যে জায়গায় আমাদের প্রাইম ছিল সেই জায়গায় যে জায়গায় ভি আছে সেই জায়গায় প্রাইম পড়বে, আর যে জায়গায় আগের থেকে একটা ছিল সেই জায়গায় আরও একটা পড়বে, তার মানে ফাংশন এক্স কমা ওয়াই কমা জেড এখানে ছিল না, তার মানে এখানে আরেকটা পড়বে, এখানে ভি ওয়াই এখানে আরেকটা পড়বে, সরি এখানে আমাদের একটা করে থাকবে, এখানে আমাদের অলরেডি থাকবে, তার মানে আমাদের এখানে তো ছিল, এখানে তো দিতে হবে, তার মানে এখানে আরও একটা করে ছিল, এবারে দুইটা, তার মানে ভি জেড এবারে আরেকটা, তাহলে তারপরে এই যে ইন্টিগ্রেশনটা সেই ইন্টিগ্রেশনটা আমরা সামনে নিলাম, তাহলে সেই ইন্টিগ্রেশনটা আমরা কোথায় নিলাম, সামনে নিলাম, তাহলে এখান থেকে আমাদের কি থাকবে থিটা, আর এখানে আমাদের কি থাকবে দেখুন আমাদের এই জায়গায় আমাদের কি থাকবে, তাহলে ভি এক্স ভি ওয়াই
ভিজেড, আর এখানে একটা করে ছিল তাহলে ডাবল পড়বে, তাহলে ভিএক্স ডাবল প্রাইম কমা ভিওয়াই ডাবল প্রাইম কমা ভিজেড ডাবল প্রাইম। তারপরে এখানে আগেরগুলো তাহলে ভিএক্স ডাবল প্রাইম ভিওয়াই ডাবল প্রাইম আর ভিজেড ডাবল প্রাইম। এইবার কি দেখুন বন্ধুরা, এটার থেকে আমাদের এটা কি করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে চলুন আমরা এর পরের অংশটুকু সমাধান করি। তাহলে সংঘর্ষের কারণে, তো দেখুন বন্ধুরা, এখন সংঘর্ষের কারণে এফ এর পরিবর্তন, তাহলে দেখুন তো বন্ধুরা, পরিবর্তন মানে কি, এটার থেকে এটা বিয়োগ, তার মানে কি আসবে ডেল এফ ইকুয়াল টু আমাদের আসবে কি বি, এটার থেকে এটা পরিবর্তন, তাহলে বি মাইনাস এ, আমাদের আর কোনো কিছুই লেখার দরকার নাই। তার মানে অতএব আমি যদি একবারে লিখতে চাই তাহলে আমাদের এখন কি লিখতে হবে, অতএব ডি এফ ডিভাইডেড বাই ডিটি কলিজন ইকুয়াল টু আমরা কি পাইলাম বি মাইনাস এ। এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমরা এখানে আগে কত নাম্বার ইকুয়েশন ছিল, আচ্ছা এখানে যেটা ছিল আপনারা সেটা দিয়ে নেবেন, আমি 3 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম, সিরিয়াল আপনাদের কাছে যেটা হয়। এখন আমি কি করব দেখুন, আগের যে এই যে ইকুয়েশনটা আমাদের ছিল, আগের যে ইকুয়েশন এই যে এটা আমরা দিলাম, মনে করুন এটা 3 নাম্বার দিলাম, এটা 4 নাম্বার দিলাম। এখন এই 4 এবং 3 নাম্বার যোগ করতে হবে, কারণ আমি আপনাদের কি দেখাই দিলাম, এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করে যেটা আসবে সেটাই। তাহলে এখন আমি কি করব, 3 ও 4 যোগ করে পাই, আপনাদের সিরিয়াল মেনটেন করে যেটা হবে সেটা। আচ্ছা আমি সিরিয়ালটা দেখে নিই একটু, তাহলে এটা ছিল 2, তাহলে এটা হবে 3, হ্যাঁ ঠিক আছে, 3 এবং 4 যোগ করি। এখন 3 ও 4 নং সমীকরণ যোগ করি, তার মানে আমাদের কি আসতেছে দেখুন, ডিএফ ডিটি এটা হচ্ছে ড্রাফট প্লাস ডিএফ ডিটি এটা হচ্ছে আমাদের কি কলিজন, ইকুয়াল টু আমাদের কি 0 না, তাহলে এইটুকুর মান আমাদের কত পেয়েছি দেখুন বন্ধুরা, তাহলে এইটুকুর মান আমাদের পেয়েছি এই যে ড্রাফট। আমি এটা লিখবো না, আমি এই যে অংশটা যেহেতু আমাদের গাইডে এটাই দেওয়া আছে, এটা লিখলে কোনো সমস্যা নেই, তাহলে যেহেতু এটা লেখা আছে আমি এটা লিখবো। তাহলে এই অংশটুকুর মান আমাদের কত আছে দেখুন, তাহলে এই যে অংশটুকুর মান, ড্রাফটের মান আমাদের কত দেখুন, মাইনাস ভিএক্স ড্রাফট ডি ডিভাইডেড বাই ডিএক্স মাইনাস ভিওয়াই ডি ডিভাইডেড বাই ডিওয়াই মাইনাস ভিজেড ডিএফ ডিভাইডেড বাই ডিজেড মাইনাস ax df divided by dvx minus ay df divided by dvy minus az df divided by dz। তারপরে কি আছে দেখুন, এখানে এইটুকুর মান কত আসছে বি মাইনাস এ, তাহলে মাইনাস বি মাইনাস এ ইজুকাল টু আমাদের কত আসবে 0। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এইবার দেখুন বন্ধুরা, আমি এখন কি করব, এখান থেকে আমি মাইনাসটা আমি কি করে নিব, কমন নিয়ে নিব। তাহলে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে আমাদের কি পাবো দেখুন, ভিএক্স ডিএফ ডিভাইডেড বাই ডিএক্স প্লাস ভিওয়াই ডিএফ ডিভাইডেড বাই ডিওয়াই প্লাস ভিজেড ডিএফ ডিভাইডেড বাই ডিজেড প্লাস এক্স ডিএফ ডিভাইডেড বাই ডিভিএক্স প্লাস ay df divided by dvy plus az df divided by dz ইজুকাল টু এই মাইনাসটা উপাশে চলে গেলে আমাদের কি হয়ে যাচ্ছে দেখুন, তাহলে এখান থেকে মাইনাস চলে গেলে হচ্ছে প্লাস বি, আর এই মাইনাস চলে গেলে এখানে প্লাস এ। আশা করা যায় এটা তো আমাদের কি ছিল, যোগ ছিল, সরি এখান থেকে তো আমরা যোগ করতে চেয়েছি, তাহলে এখানে প্লাস, তাহলে এখানে আসবে সামনে মাইনাস। তাহলে এইবার দেখুন বন্ধুরা, আমাদের এখানে কি আসবে, এই মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে আমাদের কি আসবে দেখুন, তাহলে বি এই প্লাসটা হয়ে যাবে তখন কি এ, এই মাইনাস আর এই মাইনাস কাটা। তো এইটাই হচ্ছে আমাদের কিসের সমীকরণ, এটাই ছিল আমাদের এই সমীকরণকেই, একেই বলা যায় বোল্টজম্যান পরিবহন সমীকরণ। আশা করা যায় এই প্রশ্নটা অনেক বড়, তবে ইনশাল্লাহ এবছর আসার মতো একটা প্রশ্ন। যে আপু আসলে আমার কাছে এই প্রশ্নটা চেয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ, আমার আসলে খেয়াল ছিল না যে এই প্রশ্নটা এত দূরে এই প্রশ্নটা আসবে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।